আমাদের মধ্যে আপনাদের অত্যন্ত পরিচিত সর্বভারতীয় নেত্রী, তিনি সর্বক্ষণ মানুষের পাশে থেকে কাজ করেন। আমাদের অত্যন্ত কাছের নিকটে বরাকবেলিতে এবং ত্রিপুরার সঙ্গে যার একটা দীর্ঘদিনের পারিবারিক যোগাযোগ, আমরা একটা পরিবারের অংশ মনে করি। তিনি হচ্ছেন আমাদের প্রাক্তন সাংসদ। সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনে এই দেশকে, আমাদের ভারতবর্ষকে আমরা শক্তিশালী করতে পারি। এখানে যেটা হয়েছে, তফসিলিভুক্ত মানুষকে এই সরকার, এটা তো আপনারা ভালোই জানেন, উচ্চবর্ণের তাদের একটা মানসিকতা আছে। তফসিলিভুক্ত মানুষ সবসময় ডিপ্রাইভ ওরা, যে কারণেই আপনারা দেখবেন এমন কোনো মন্ত্রিসভা স্বাধীনতার পর ত্রিপুরায় হয়নি যেখানে তফসিলিভুক্ত কোনো প্রতিনিধি মন্ত্রিসভায় ছিল না। কিন্তু গত 4 বছর আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার তফসিলিভুক্ত মন্ত্রী ছাড়াই 4 বছর চালিয়েছে। এখন নির্বাচনের বছর, কয়েকদিন আগে একজনকে মন্ত্রী করা হয়েছে, যাকে নিয়ে এই রাজ্যে বিতর্ক চলছে উনি আদৌ তফসিলিভুক্ত সম্প্রদায় থেকে এসেছেন কিনা, এবং সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি যে তদন্ত হোক। উনি তফসিলিভুক্ত নয়, উনি ওবিসিভুক্ত। ওবিসি তালিকায় 17 নম্বরে ওনাদের কমিউনিটির নামটা আছে, উনি যে অংশ থেকে এসছেন। এটা আমরা করিনি। আজ থেকে 10 দিন আগের ঘটনা, আমি প্রেস কনফারেন্স করে চ্যালেঞ্জ করেছিলাম যে উনি তফসিলিভুক্ত নয়, ওনাকে প্রমাণ করতে হবে। তফসিলি জাতিভুক্ত মানুষদের অধিকার দেওয়ার নামে উল্টো তাদের অধিকারটা ছিনিয়ে নেওয়া হয়েছে। ন্যূনতম মন্ত্রিসভায় একজন তফসিলিভুক্ত মানুষ হবে, সেটাও হয়নি। সুতরাং এই সরকার বা শাসক দলের 10 জন বিধায়ক থাকা সত্ত্বেও ওরা বঞ্চিত হয়ে এসছে। বঞ্চনার বিরুদ্ধে আমাদের আওয়াজ। একটা অংশের মানুষকে ভাগ করে আমরা কোনো লড়াই করতে চাই না, কিন্তু যেটা আমার পাওনা, যেটা আমার অধিকার, সেটা আমাকে দিতে হবে। এই অল্প সময়ের মধ্যে আপনারা দেখেছেন আমাদের নেত্রী, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার লড়াইয়ের ইতিহাসটা দীর্ঘ কয়েক দশকে। উনি লড়াই করতে করতে, বিশেষ করে গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় যে লড়াই উনি করেছেন, যেখানে লড়াইটা নিয়ে গেছেন, এতটা উচ্চ স্তরে নিয়ে গেছেন যে আমরা নয়, শুধু পশ্চিমবাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ আজকে আপ্লুত। অধিকারের লড়াই কিভাবে লড়তে হয়, দশকের পর দশক ধারাবাহিকতা রেখে উনি লড়াইটাকে আজকে যে জায়গায় নিয়েছেন, আমরা উৎসাহিত হয়েছি, আপ্লুত হয়েছি। আমাদের নেত্রী সুস্মিতা দেব, উনিও এসেছেন, আমরাও এসেছি। আর বিশেষ করে আমরা যারা উত্তর পূর্ব ভারতের মানুষ, আমাদের কথাটা সহজে দিল্লিতে পৌঁছায় না। দিল্লি আমাদের থেকে অনেক দূর। দিল্লিতে আমাদের এই লড়াইটাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উত্তর পূর্ব ভারত থেকে আমাদের এই নেত্রী সুস্মিতা দেবের একটা বড় ভূমিকা ছিল। আমরা গর্ববোধ করতাম, এবং আগামী দিনও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজপথে পায়ে পা মিলিয়ে লড়াইটা উনি করবেন, আমরা করব। তার জন্যই আমরা অনুপ্রাণিত হয়ে, বেশি দিন হয়নি, আজ থেকে 1.5 মাস আগে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। এবং যেদিন থেকে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি, সেই দিন থেকে ভারতীয় জনতা পার্টি তার আক্রমণের লক্ষ্যবস্তু তৃণমূল কংগ্রেস হল ত্রিপুরার। এবং আপনারা জানেন গত 1.5 মাসে এই রাজ্যে কত বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটা ধ্বংসের খেলায় মত্ত হয়েছে ওরা। রোজগার আমরা যখনই যুব সমাজের সঙ্গে বসি বা তাদের সঙ্গে বসি,
সবচেয়ে বড় সমস্যা হলো যে চাকরি নাই, চাকরি নাই, চাকরি নাই। এবং যে অর্থনীতি নিয়ে বিজেপি সরকার বিগত 7 বছর দেশ চালিয়েছে, আমরা মনে করি যে রোজগার আর ব্যবসা মোটামুটি নরেন্দ্র মোদী সরকার শেষ করে দিয়েছে। লকডাউন হোক, জিএসটি হোক, নোটবন্দি হোক, মানে ওরা অর্থনীতি বুঝেই না। ওরা নোটবন্দিটা করলো উত্তরপ্রদেশের ইলেকশন জিতার জন্য। ওরা লকডাউনটা হঠাৎ করে এইভাবে করে দিল যে ব্যবসায়ীরা, বিশেষ করে ছোট ব্যবসায়ীরা, কোনো রকমে ওদের কাছে উপায় থাকলো না, ওদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেল। আর যারা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ছিল, তাদের ব্যাংকে অনেক টাকা রয়েছে, তাদের রোজ জিনিসপত্র বিক্রি করে বা ব্যবসা করে তাদের খেতে হয় না, কিন্তু ছোট ব্যবসায়ীদের উপরে একটা প্রচন্ড প্রেশার সৃষ্টি করলো। এইগুলো পরিস্থিতি দেখার পরে আমরা মনে করি যে একটা পরিবর্তনের দরকার রয়েছে। এবং ত্রিপুরার রাজ্যতে আমরা আপনাদের কথা দিচ্ছি যে আমরা আগামী নির্বাচনে যা প্রতিশ্রুতি দিব আপনাদের সঙ্গে আলোচনা করার পরে দিব। আমরা আমাদের ম্যানিফেস্টো কলকাতায় তৈরি করব না, দিল্লিতে তৈরি করব না, কিন্তু ত্রিপুরা রাজ্যের ম্যানিফেস্টো ত্রিপুরার জনসাধারণ তৈরি করবে। আপনারা যেটা বলবেন আমরা সেটা করে সেটার প্রতিশ্রুতি করব, এবং যেটা সম্ভব আমরা সেটা মানুষের সামনে আমরা সেটার প্রতিশ্রুতি দিব। এবং এইটার লড়াইটাই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমার মনে আছে সেই দিন যখন সুপ্রিম কোর্টে অ্যাট্রোসিটিস এগেইনস্ট শিডিউল কাস্ট অ্যাক্টে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিল যে অ্যান্টিসিপেটরি বেল হবে না, তখন পার্লামেন্টে হুলস্থুল হলো। কিন্তু লোকসভায় আপনারা অনেকেই হয়তো দেখেছেন, মানে এই আইনটাই ছিল যে যদি কোনো রকমের অত্যাচার বা অন্যায় তপশিলি জাতির মানুষের বিরুদ্ধে হয়, সেখানে অ্যান্টিসিপেটরি বেলের কোনো প্রভিশন ছিল না। কিন্তু হঠাৎ করে সুপ্রিম কোর্ট একটা অ্যামেন্ডমেন্ট আনলো যে অ্যান্টিসিপেটরি বেল দিতে লাগবে। তখন যারা লোকসভাকে ফলো করেছে বা রাজ্যসভাকে ফলো করেছে, এনডিএ সরকার 2018-তে আন্দোলনের পরে কিন্তু অ্যামেন্ডমেন্টটা এনেছে। এবং আমি এটলিস্ট 10 জন বা 15 জন শিডিউল কাস্ট বিজেপি লিডারের নাম বলতে পারবো, ইউপি হোক, গুজরাট হোক, বিভিন্ন জায়গায় হোক, যারা রেজিগনেশন দেওয়ার পরে বিজেপি সরকার পার্লামেন্টে বিলটা এনে সুপ্রিম কোর্টের ওই জাজমেন্টটা বাতিল করে। সমস্ত দেশে যখন আন্দোলন হলো, তারপরে গিয়ে এনডিএ সরকার এই নতুন বিলটা নিয়ে এসে আবার অ্যান্টিসিপেটরি বিলের প্রভিশনটা আনবে। এইগুলো কিন্তু আমাদের নিজেকেও বিচার করতে হবে এবং অন্যদেরও বোঝাতে হবে। আর মমতাদি কি কাজ করতে পেরেছে ওয়েস্ট বেঙ্গলে 3বারের মুখ্যমন্ত্রী, সেটা আমাদের কুণালবাবু বিস্তারিতভাবে বলবেন। আর আরেকটা অনুরোধ থাকলো যে আজকে আপনারা এখানে এসেছিলাম আসামে, যদি সকালে প্রাইভেট প্লেন নিয়ে যান, বিকেলে আবার প্রাইভেট প্লেন নিয়ে আসামে গিয়ে ফাইল ক্লিয়ার করে আবার ত্রিপুরাতে এসে উনি নির্বাচনের সময় বসে থাকতেন ত্রিপুরাতে। কিন্তু ত্রিপুরাতে বিজেপি সরকার হওয়ার পরে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাও ত্রিপুরা থেকে ফিরে তাকান। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে ত্রিপুরা রাজ্যের মানুষরা কিভাবে টিকে আছে আমরা ভালো বুঝি। আমি বরাকে রাজনীতি করি এবং আগরতলা বা ধর্মনগর ইত্যাদি বিভিন্ন জেলা থেকে ত্রিপুরা রাজ্যের মানুষরা বরাকে প্রায় যায় ব্যবসা, চিকিৎসা ইত্যাদির জন্য, তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়। আমার একটা অনুরোধ থাকলো যে আগামী বিধানসভার নির্বাচনের আগে আমাদের প্রত্যেককে প্রস্তুতি নিতে হবে যে ত্রিপুরাতে এরকম একটা দলকে জায়গা করে দেওয়া বা ক্ষমতায় আনা যারা একটা স্থায়ী রাজনীতি করবে এবং ত্রিপুরার জনসাধারণের যে আকাঙ্ক্ষা রয়েছে
যে আশা রয়েছে, যে চাহিদাগুলো রয়েছে, সেটা নিয়ে আগামী 5 বছর কাজ করব। আমরা প্রত্যেকে জানি যে আরএসএস এর মধ্যে ভারতীয় জনতা পার্টির চিন্তাধারা কি, শেডিউল কাস্ট কমিউনিটি, যেটা নর্থ ইন্ডিয়াতে ওরা দলিত যেটা বলে, আর আমরা এখানে যাদের সঙ্গে এখানে বসা, ওদের হিস্ট্রিটা কি আপনারা একটু বিবেচনা করে দেন। ওদের আরএসএস এর শাখাতে যদি কেউ গিয়ে থাকে, বা আরএসএস এর শাখাতে যারা ট্রেনিং নিয়েছে, ওদেরকে যে কাস্ট সিস্টেম নিয়ে যে ট্রেনিং দেওয়া হয়, সেখানে আমি মনে করি যে তপশিলি মানুষদের জন্য কোনো জায়গা নেই। উত্তরপ্রদেশের উন্নয়নের ছবি হাত নাড়ছে যোগী আদিত্যনাথ, বিজ্ঞাপন দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার, আর ছবিটা হচ্ছে মমতা ব্যানার্জির কলকাতার মা। ঘটনা ঘটলে বিভিন্ন চ্যানেল, সংবাদপত্র ফোন করে, কখনো ফোনে প্রতিক্রিয়া নেয়, কখনো একটু নোট করে নেয়, তাই তো? এরকম একটি ঘটনা ঘটেছে, অবিরাম ফোন, এবং সেখানে তো দলের তরফেও কিছু বলার আছে, সেই করতে গিয়ে আমার দেরি হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে ঘটনাটা কি? ঘটনাটা বললে আপনি বুঝতে পারবেন যে আমরা কেন নতুন করে ত্রিপুরাকে করতে চাইছি। ঘটনাটা হচ্ছে এই যে বিজেপি যেটাকে ডবল ইঞ্জিন সরকার বলে, মানে আমি এখন যেগুলো বলছি, আপনারা যখন যে যার বাড়ি ফিরবেন, যখন টিভি চালাবেন, আপনারা দেখতে পাবেন আমি যা যা বলছি সেগুলো আপনি পর্দায় দেখতে পাবেন। এই ঘটনাটা ঘটেছে। ডবল ইঞ্জিন সরকার বলে না ওরা, ডবল ইঞ্জিন সরকার। কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, দারুণ উন্নয়ন হবে। উত্তরপ্রদেশ কার সরকার? বিজেপির সরকার। মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ। ওনার উন্নয়নের একটা বিরাট বিজ্ঞাপন আজ প্রকাশিত হয়েছে বিভিন্ন কাগজে ভারতবর্ষে। যোগী আদিত্যনাথ হাত তুলে দাঁড়িয়ে আছেন, আর বড় বড় করে লেখা কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশের, উত্তরপ্রদেশ কত এগিয়ে যাচ্ছে, কত বড় বড় কাজ হচ্ছে, এত এত ছবি তাদের। এই একটা সমস্যা তৈরি হচ্ছে, বুঝলেন? আমি নিজের কথা বলি একটু। ত্রিপুরায় আমার আশা কিন্তু নতুন নয়। আমি তো বেসিক্যালি সাংবাদিক, আমি তো প্রত্যক্ষ রাজনীতিতে অনেক পরে মমতাদির কাছে কৃতজ্ঞ আমায় রাজ্যসভায় পাঠিয়েছিলেন। আমার ত্রিপুরার সঙ্গে যোগাযোগ অনেক পুরনো। নৃপেন চক্রবর্তী তখন ত্রিপুরার চিফ মিনিস্টার, সিপিআইএম। নৃপেনবাবু ছিলেন আমার বাবার পেশেন্ট। বাবা পিজি হাসপাতালে ডাক্তার ছিলেন, নৃপেনবাবু কলকাতায় পিজি হাসপাতালে দেখাতেন। তার থেকে বাবার সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায়, খুব ব্যক্তিগত সম্পর্ক। আমাদের বাড়িতে একাধিকবার এসছেন, কলকাতার বাড়িতে নৃপেনবাবু। আর ছোটবেলা থেকে যেটা দেখা, এত সুন্দর বেতের কাজ, কি সুন্দর একটা জাহাজ, কে ছোটবেলা থেকে জেনে এসেছি নৃপেন জেটু দিয়েছে, ত্রিপুরা থেকে গেছে। তো ওই ত্রিপুরায় আসা মূলত নৃপেনবাবুর সঙ্গে যোগাযোগ। তো পরবর্তীকালে সেটা থেকে গেছিল। ইভেন যখন সাংবাদিকতা করেছি, আমাদের এখানে কাগজগুলো বেড়েছে, ওখানে গেলাম, তখনও শুভঙ্কর দেবনা মাথা, কান, নাক দিয়ে রক্ত পড়ছে, বডিটা এইভাবে কাঁপছে, কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। যদি যেখানে যথাযথ চিকিৎসার দরকার, শুধু রাজনৈতিক বক্তৃতা দিয়ে আমরা পাশে নেই, তৃণমূল পাশে থাকবে না। তৃণমূল কিন্তু এবার অপারেটিভ ওয়েতে পাশে থাকবে। মানুষকে বোঝানোতে যেমন সাহায্য করা হবে, মানুষ বিপদে পড়লেও তৃণমূল পাশে থাকবে, ত্রিপুরায় থাকবে। যদি দরকার হয় কলকাতার ইনফ্রাস্ট্রাকচার কাজে লাগাতে হবে, তাহলে কলকাতাতেও থাকবে। শুভঙ্কর মার খেয়েছে বাঁধারঘাটে, তার 2 দিন 48 ঘন্টার মধ্যে তার স্ক্যান ট্যান শেষের পর কলকাতায় তার মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে আমরা এতটা সিরিয়াসলি কিন্তু ত্রিপুরায় মানুষের কাছে আসতে চাইছি। কিভাবে হবে দেখুন, দুটো দিক। একটা হচ্ছে
রাজনৈতিক আদর্শগত একটা দিক, যে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো ইত্যাদি ইত্যাদি। একটা কেন্দ্রের নীতির বিরুদ্ধে কিরকম, কোন দল কোন সরকার তো পরের কথা, পেট্রোলটা তো আপনাকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে, ডিজেলটা তো আপনাকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে, রান্নার গ্যাসটা তো আপনাকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে, সর্ষের তেলটা তো আপনাকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে। এই যে মূল্য বৃদ্ধি, একদিকে এটা বাড়ছে আর অন্যদিকে ব্যাংকের সুদ কমিয়ে দিচ্ছে, দেশটাকে বেচে দিচ্ছে। প্লেন থেকে রেল, বন্দর থেকে ব্যাংক, বিক্রি বিক্রি বিক্রি, কোথাও থামাতে হবে। অভিযোগ ছিল এবং কোথাও এসে বামপন্থীরা ফেল করেছেন, ওনাদের মডেলটা কোথাও ফেল করেছে, তখন মানুষ চেয়েছেন একটা বিকল্প হোক। সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লিতেও তখন বিজেপি সরকার নানা ধরনের একটা বাতাবরণ তৈরি করে এখানে বিজেপি সরকারটা তৈরি হয়েছে। আজকে গোটা ত্রিপুরা বুঝতে পারছে বামেদের সময় যদি খারাপ থেকে থাকে তাহলে বিজেপির সময় সেটা আরো খারাপে গিয়ে পরিণত হবে। ফলে এখন আবার পরিবর্তন চাই, বিকল্প চাই। তার বিকল্পটা কি? আমরা সেই জায়গাটায় মানুষকে বোঝাতে চাইছি দুটো দিক। একটা হচ্ছে, আপনারা খেয়াল করেছেন যে ত্রিপুরায় যখন শীর্ষ নেতৃত্ব এখানে একটা লড়াই চালাচ্ছেন, সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কতটা সিরিয়াসলি এই লড়াইটা নিয়েছেন। লড়াই লড়ছেন ত্রিপুরার মানুষ, ত্রিপুরার নেতারা, কিন্তু প্রথম দিকে একটু সহযোগিতা, অভিজ্ঞতাময় যে দরকার হয়, লাগাতার কলকাতা থেকে, বাংলার মন্ত্রী থেকে আরম্ভ করে, সংগঠক থেকে আরম্ভ করে তারা এসে যেটুকু সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছেন। এখানে বিজেপি হামলা করছে। আগের দিন বাঁধারঘাটে যখন হামলা হলো, মাজরা ভালো সম্পর্ক ছিল, সুধীর বাবুর সঙ্গে খুব সম্পর্ক ছিল, সুস্মিতার বাবা প্রয়াত সন্তোষ মোহন দেব, তাদের কলকাতার বাড়ি। ইভেন আমি কাল সুস্মিতাকে জিজ্ঞেস করছিলাম, আপনাদের ফ্ল্যাট বাড়িটার নাম ছিল রাজর্ষি, যে রাজর্ষির বাড়িটা আছে কি? তো ফলে উত্তর পূর্বাঞ্চল বলুন, ত্রিপুরা বলুন, আমার যাতায়াত একদম মানে এই নয় যে আজকে আমি তৃণমূল করতে আসছি। হ্যাঁ, তৃণমূলের পদে আসার পর আমাকে দলের দায়িত্বে আসছে, আমি নতুন, কিন্তু ত্রিপুরার অলি গলি, কোন হোটেলের কি খাওয়া, কোন দিকে গেলে কোথায় বেড়ানো, কোথায় রবার বাগান, চা বাগান, এসব আমার মুখস্থ। ফলে একেবারে যদি বিজেপি ভেবে থাকে যে আমরা সব বাইরের থেকে লোকজন আসছি, এখানকার সব কালকা যোগী বিজেপিকে সামনে বসিয়ে দেবেন, ওদের ত্রিপুরাটা আমি মুখস্থ করিয়ে দেবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চেষ্টা করেছেন যাতে বাংলার উন্নয়নের সঙ্গে সঙ্গে ত্রিপুরায় একইভাবে একটা কাজ করা যায়, কারণ ত্রিপুরার সঙ্গে বাংলার অনেক মিল। ভাষার প্রথম, সংস্কৃতি, এই সব ব্যাপারটার একটা মিল আছে। একই পরিবারের দুটো ঘরের মতো। মানে গুজরাট বা মধ্যপ্রদেশ থেকে এসে বাংলায় আসা আর ত্রিপুরা আর কলকাতা যাতায়াত, আগরতলা কলকাতা যাতায়াত, দুটোকে কিন্তু একভাবে দেখা যায়। তো এখানে বারবার চেষ্টা হয়েছে, কখনো মানুষ যে পরিমাণ ভোট দিয়েছে তাতে দেখা গেছে অনেকটা সাড়া ফেলছে তৃণমূল, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা সাময়িকভাবে পর থেমে গেছিল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হওয়ার পর পরিষ্কার কথা, বাংলায় তৃণমূলের সরকার ছিল, আছে, থাকবে, আর ত্রিপুরায় তৃণমূলের সরকার নেই, কিন্তু 23 সালে হবে। এইটা একেবারে পরিষ্কার কথা। আমাদের এইভাবে নীতিটা হয়েছে যে হঠাৎ একটা রাজ্যে গেলাম কয়েকজন এমএলএ জেতানোর জন্য, পার্সেন্টেজ অফ ভোট বাড়াবার জন্য না, লড়াই হলে হবে সরকারটা গঠনের জন্য, এবং তার ক্ষেত্রটা প্রস্তুত। কেন প্রস্তুত? দীর্ঘদিন এখানে বাম শাসন ছিল,
আমি বামপন্থীদের ছোট করছি না বা কোনো হয়েছে এবং তার প্রমাণ কুমারঘাট নগর পঞ্চায়েতে উনার আপন মাসি মীনা দাস সেখানে চেয়ারম্যান হয়েছিলেন তফসিলি সংরক্ষণের সেই কোটায়। সেই দিন আমরা আন্দোলন করেছিলাম, সেই কৈলাসহরের সেই ডিএম যে বাতিল করা হয়েছিল সার্টিফিকেট, সেই পদ থেকে সরে যেতে হয়েছিল সেই ভগবান দাসের আপন মাসি। ওরা শিডিউল কাস্ট নয়, এই জন্য শিডিউল কাস্টের সংরক্ষণের সুবিধা তোনাকে দেওয়া হয়নি। আবার এই বিপ্লব দেবের সরকার আরেকজন ওবিসিকে শিডিউল কাস্টের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় নিয়ে আবার প্রমাণ করলো যে ওরা শিডিউল কাস্টের যে স্বার্থ সেটা তারা রক্ষা করবে না। অর্থাৎ তারা সম্পূর্ণভাবেই প্রমাণ করেছে তারা শিডিউল কাস্ট বিরোধী। এই যে পরিস্থিতি, বিগত 25 বছর বামফ্রন্ট, 3.5 বছর এ রাজ্যের বিজেপি, ওরা শিডিউল কাস্ট বিরোধী। কাজে আমরা এই রাজ্যে 10টা সংরক্ষিত আসন রয়েছে, 10টা বিধানসভা কেন্দ্র তফসিলি জাতির জন্য সংরক্ষিত, কিন্তু 59টি বিধানসভা কেন্দ্রে তফসিলি জাতির মানুষ বসবাস করে এবং প্রায় 15টা বিধানসভা কেন্দ্র রয়েছে এই 10টার বাইরে, যেখানে শিডিউল কাস্ট একটা ফ্যাক্টর। তাদের ভোট যেই দলের পক্ষে যাবে সেই দলের প্রতিনিধি নির্বাচিত হবে। এই একটা পরিস্থিতি আমাদের তফসিলিদের অবজ্ঞা করে চলছে, আমাদের বঞ্চিত করে চলছে, সেটাকে ভুলণ্ঠিত করা হচ্ছে। আমাদের পক্ষে কাজ করছে পশ্চিমবঙ্গে। আপনারা দেখছেন শিডিউল কাস্টের সম্মান সেখানে রয়েছে, সেখানে এমপিরা, বিধায়করা, মন্ত্রিসভায় বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেখানে তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। ওরা শিডিউল কাস্টের মর্যাদা, তাদের যে অধিকার, তাদের যে সুযোগ সুবিধা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে দিচ্ছে। কাজে সেই দলের হয়ে আজকে আমরা আপনাদের আহ্বান করেছি। কাজে আমরা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে পারলে, তৃণমূল কংগ্রেসকে এই রাজ্যে প্রতিষ্ঠা করতে পারলে আমাদের বিশেষ করে পিছিয়ে পড়া পশ্চিম জাতি মানুষের যে স্বার্থ, তাদের যে লক্ষ্য, তাদের যে আজকে বিভিন্ন সুযোগ সুবিধা সেগুলি তাদের ঘরে পৌঁছবে। আর এর বাইরেও তো তৃণমূল। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.